আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, লাইভ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। প্লিজ আপনারা যুক্ত হতে থাকেন। প্লিজ আপনারা যুক্ত হতে থাকেন। আপনাদের বেশ কিছু কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলো আমি আজকে সমাধান দেব। আসসালামু আলাইকুম। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে জানাবেন। যাক, এর মাঝখানে কিছু কোয়েশ্চেন আছে, সেটা হলো নেশন। আমাকে অনেকে প্রশ্ন করছেন যে নেশনটা কোন নাউন, এইটা কালেকটিভ নাকি কমন নাউন। আপনাদেরকে একটা বিষয় বলি, এইটা সাধারণত কালেকটিভ নাউন, সাধারণত কালেকটিভ নাউন। তবে আমাদের যে রুলসটা আছে, কালেকটিভ নাউন যদি প্লুরাল হয় সেটা কমন নাউন হয়ে যায়। তো সেক্ষেত্রে এটাকে আমাদের কমন হিসেবে ব্যবহারের সুযোগ আছে। এটা নেশন মানে যখন জাতি বোঝাচ্ছে, কি বলবো, যে কালেকশন অফ পিপল বা কমিউনিটি অফ পিপল, সেক্ষেত্রে এইটা হয়ে যাচ্ছে কালেকটিভ নাউন। আর যখন নেশন দ্বারা কান্ট্রিজ বোঝাচ্ছে বা বিভিন্ন জাতি বোঝাচ্ছে, একের অধিক মানে নেশন, সেক্ষেত্রে আমাদের মানে বিভিন্ন ধরনের যে নেশন, তো সেক্ষেত্রে এটা যখন নেশনসে চলে যাচ্ছে, হয় দেশ বোঝাচ্ছে অথবা বিভিন্ন ধরনের জাতি বোঝাচ্ছে, তখন এটা হয়ে যাবে কাউন্টেবল নাউন বা কমন নাউন। তো এটা আমাদের সাধারণত আনসার করতে হবে কালেকটিভ নাউন। তো রেফারেন্স হিসেবে আমি আপনাদেরকে দেখাই, প্লিজ। এই যে দেখেন, আপনাদের সামনে নিয়ে আসি, খেয়াল করেন। 21 নম্বর, a collective noun is the name of a number or collection of person or things taken together and spoken of as one as a whole। প্রথমে দেখেন ক্রাউড, মব, টিম, ঠিক আছে। তারপরে দেখেন ফ্লোক, হার্ড, আর্মি, ফ্লিট, জুরি, ফ্যামিলি, নেশন, পার্লামেন্ট, কমিটি। এটা হাই স্কুল ইংলিশ গ্রামার, রেন অ্যান্ড মার্টিনের বই। আরও সামনে নিয়ে আসলাম, দেখেন এই যে নেশন, নেশন, এই যে দেখেন। দেখতে পাইছেন? তাহলে পরীক্ষায় যদি আসে যে নেশন, পরীক্ষায় যদি আসে নেশন কোন ধরনের নাউন, যেমন ক্লাস কোন ধরনের নাউন, সাধারণত আমাদেরকে আনসার করতে হবে নেশন, ক্লাস, এরা সাধারণত কালেকটিভ নাউন। সাধারণত এটাও কালেকটিভ, এটাও। কিন্তু যখন এদেরকে আমরা প্লুরাল হিসেবে ইউজ করব, তখন এরা হয়ে যাবে কাউন্টেবল নাউন বা কাউন্ট নাউন বা কমন নাউন। এই প্রশ্নটা ছিল, তা আশা করি বুঝতে পারছেন। আয়োজক দেশ, সেক্ষেত্রে আমরা বলতেছি হোস্ট নেশন। এই যে এই ওয়ার্ল্ড কাপের আয়োজক দেশ একটা হোক বা একাধিক দেশ হোক, সেক্ষেত্রে হোস্ট নেশন বা হোস্ট নেশনস। এরকম একটা কোশ্চেন কিন্তু আমি আপনাদের সলভ করিয়ে দিয়েছি। সেটা কোনটা দেখেন, অনলি এ ফিউ।
এই যে দেখেন অনলি এ ফিউ এখানে আছে। যাক, মাস্টার বইয়ে আমার কাছে মনে হয়েছে যে বইটা চেষ্টা করেছিলাম যথেষ্ট করার জন্য, কিন্তু এই বইটাকে আরেক দফা এডিশন দিতে হবে, কারণ এরপরে যে এডিশনটা হবে এডিশনটায় আরো অনেক পরিবর্তন আসবে। যেমন এখানে দেখেন লিটল অর্থে ভেরি লিটল এবং ফিউ অর্থে ভেরি ফিউ ব্যবহার করা যায়, কিন্তু লিটল এবং মানে ফিউ এটা হলো ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে, আর স্পোকেনের ক্ষেত্রে বা ইনফর্মাল ক্ষেত্রে, ইনফর্মাল রাইটিং হোক বা ইনফর্মাল কি বলবো যে ইনফর্মাল স্পিচের ক্ষেত্রে বা ইনফর্মাল স্পিকিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি লিটলের পরিবর্তে ভেরি লিটল, ফিউর পরিবর্তে ভেরি ফিউ, অথবা অনলি এ ফিউ, অথবা আমরা ব্যবহার করতে পারি নট ম্যানি। তো এই বিষয়গুলো আরো সুন্দরভাবে এরপরে প্রেজেন্টেশন দেব ইনশাল্লাহ। অনলি এ ফিউ, এ ফিউ অ্যাসার্টিভ, তাহলে আমরা এখান থেকেই দেখি। নেক্সট এডিশনটা আরো বাহারি এডিশন হবে, সুপার এডিশন। ও যাক, দা ফিউ এর বিষয়টা আপনাদেরকে বুঝিয়েছি, এটা অনেক সময় আর্টিকেল আসতে পারে। আমি ইনস্ট্যান্ট আর একটা কোশ্চেন দেখাচ্ছি এখানে। এই প্রশ্নটা কিন্তু যে বই থেকে প্রশ্নকর্তা কপি করছে আমি কিন্তু আপনাদেরকে সেটা বের করে দেখাচ্ছি। দেখেন প্রশ্নকর্তারা কিভাবে কপি করে, কিন্তু তারা একটু চেঞ্জ করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আমার ভালো লাগে যে তারা একটু হলো আপডেট করে। এই কোশ্চেনটাই আপনাদেরকে দেখাই, যেখান থেকে কপি করছে সেইটা দেখাচ্ছি। এই বইটার নাম হচ্ছে অ্যাডভান্সড ইংলিশ গ্রামার, মার্টিন হেংসের। এই কোশ্চেন দুটো দেখেন যে উই শুড ইউজ ড্যাশ টাইম উই হ্যাভ ইন আওয়ার হ্যান্ডস। উই হ্যাভ ইন আওয়ার হ্যান্ডস মানেই ঠিক আছে উই হ্যাভ অ্যাভেলেবল, ঠিক আছে উই হ্যাভ অ্যাট আওয়ার ডিসপোজাল। আমি এর আগের ক্লাসে দেখিয়েছি যে অ্যাট আওয়ার ডিসপোজাল, ইন আওয়ার হ্যান্ডস আমাদের হাতে বা আমাদের এখতিয়ারে, বা অ্যাভেলেবল টু বি ইউজড বাই সামওয়ান, এইটার অর্থ একই। তো একটু করে মডিফাই করা হয়েছে, কিন্তু মূল কোশ্চেনটা ছিল এইটা। মূল কোশ্চেনটা ছিল এই যে এইটা দেখেন, আশা করি আপনারা এই যে দেখেন আমার হাতে দেখেন, উই শুড ইউজ দ্য লিটল টাইম উই হ্যাভ অ্যাভেলেবল টু ডিসকাস জনস প্রপোজাল। এই যে দেখেন ইউনিট নাম্বার 68, একটু মডিফাই করা হয়েছে। অনেকে মনে করে যে 2-4টা বই পড়েই, আসলে এত সহজ না। 2-4টা বই না, বই পড়তে হবে 2-4 শত। আর আপনার ওই পরিমাণে স্টাডি না থাকলে তো আপনি জানবেন না কোথায় আছে না আছে। প্রবলেমটা কি, একা একাই নড়ে কেন, কোথায় কে ডিস্টার্ব করতেছে? পোকার একটা সমস্যা, প্রচন্ড পোকা। তাহলে এখানে দেখেন যে উই শুড ইউজ ড্যাশ টাইম উই হ্যাভ ইন আওয়ার হ্যান্ডস, একই কথাই, অথবা উই হ্যাভ অ্যাভেলেবল, একই বিষয়, উই হ্যাভ অ্যাট আওয়ার ডিসপোজাল, ঠিক আছে। তাইলে কি হচ্ছে এখানে টু কমপ্লিট আওয়ার প্রিপারেশন, আমাদের প্রস্তুতি সম্পন্ন করার জন্য আমাদের হাতে যে সময়টা ছিল এটা পুরোটাই, মানে এটা কিন্তু আমি এর আগে ক্লাসে ভেঙে দেখিয়েছি, আর ভাঙতে চাচ্ছি না আজকে। উই শুড ড্যাশ, এখানে দা লিটিল কেন হবে সেটা এর আগে আমি ব্যাখ্যা করছি। প্রথম কথা তারপরে একবার দেখাই, কারণ আমার এই জায়গাটা আসলে খুব ভালো লাগে। এখানে দা লিটিল মানে হচ্ছে এই যে দেখেন, দা লিটিল মানে প্রথম কথা হলো আমাদের সামনে আছে হলো লিটিল টাইম। দা লিটিল মানে হচ্ছে লিটিল টাইম, এবং লিটিল টাইমকে আমরা বলতে পারি নট মাস টাইম, নট মাস টাইম, ঠিক আছে। তাহলে সেন্টেন্সটা এরকম ভাবে দেখেন, উই হ্যাভ লিটিল টাইম মানে হলো নট মাস টাইম। তো লিটিল বলার পরিবর্তে আমরা স্পোকেনের ক্ষেত্রে নট মাস ইউজ করি। তো লিটিলটা এটা হলো নেগেটিভ ডিটারমিনার, তো নট মাস, আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। কি করার জন্য, এই যে এখান থেকে তখন টু কমপ্লিট আওয়ার প্রিপারেশন, অথবা টু সেটেল দ্য ডিসপিউট, অথবা আমি এই যে অ্যাডভান্সড ইংলিশ গ্রামার মার্টিন হেংসের বই থেকে দেখালাম, কি দেখালাম যে উই হ্যাভ অ্যাভেলেবল টু ডিসকাস জনস
প্রপোজাল মানে জনের প্রপোজাল আলোচনা করার জন্য, প্রস্তাব আলোচনা করার জন্য। তাহলে আমাদের এই সেন্টেন্সটা যদি ভাঙি, প্রথমে আসবে কি? প্রথমে আসবে উই হ্যাভ লিটিল টাইম, মানে নাই বললেই চলে, অথবা নট মাচ টাইম। কি করার জন্য? টু কমপ্লিট আওয়ার প্রিপারেশন, অথবা টু সেটেল দ্য ডিসপিউট, অথবা টু ডিসকাস সামওয়ানস প্রপোজাল, যেটাই হোক। এখন দ্বিতীয় অংশে এই সেন্টেন্সটার এই দুটো সেন্টেন্স মিলিয়ে দেখেন, এটা হলো প্রথম পার্ট এক, আর দ্বিতীয় পার্টে এই যে দেখেন উই শুড ইউজ, ঠিক আছে, অল দ্য টাইম, অল দ্য টাইম উই হ্যাভ, ওই যে ডিসকাস, উই হ্যাভ টু কমপ্লিট দ্য প্রিপারেশন। তাহলে দেখেন এই দুইটা সেন্টেন্সকে কি করা হয়েছে? একটা করা হয়েছে। যখন দুইটা সেন্টেন্সকে একটা করা হয়েছে, তাহলে করার প্রথম অংশটা হচ্ছে আমাদের নেগেটিভ আছে, আর পরের অংশে যে আমাদের যে সময়টা আছে সেটার পুরোটাই অল দ্য টাইম, অল দ্য টাইম। লিটিল নেগেটিভ মানে নট মাচ টাইম। এই দুইটা সেন্টেন্স মিলিয়ে এই একটা সেন্টেন্স হয়েছে। এই কারণে আমাদেরকে রাইট আনসার করতে হবে দ্য লিটল। এখানে এ লিটল হবে না, লিটিল বা এ লিটল হবে না, লিটিল অথবা এ লিটল এখানে ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে, এখানে হবে না। এখানে আমাদেরকে দা ইউজ করতে হবে। প্রথম কথা হলো লিটিল টাইম আছে, যেই কম সময়টা, মানে আমাদের সময় নাই বললেই চলে, খুবই সামান্য সময়, এই সময়ের পুরোটা। তো ইনস্ট্যান্ট এখানে আর একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। লাইনে থাকেন, দেখেন ফিউ বুকস, এবার ফিউ দিয়ে দেখাই। ফিউ বুকস, ও সরি, এটা অন্য ইয়েতে যাইতে হবে, দাঁড়ান। এক জায়গায় এরিয়া আর এক জায়গাতে লাফিয়ে লাভ নাই। এখানে দেখি ফিউ বুকস, ফিউ বুকস, এই যে দেখেন পেয়েছি। তাহলে দেখেন এটা আর্টিকেল হিসেবে আসছে। আর্টিকেল অংশে হি লস্ট ফিউ বুকস হি হ্যাড, যদি সামনে অনলি থাকে, আমরা আগে আলোচনা করে আসছি, তাহলে অবশ্যই গ্যাপে অনলি এ লিটল, ঠিক আছে, এটা আমরা কিন্তু পড়ে আসছি। এই অনলি এ লিটিল মানে হচ্ছে লিটিল, অনলি এ লিটিল মানে লিটিল, এটা হলো ফর্মাল, এটা হচ্ছে ফর্মাল। আর এই যে অনলি এ লিটিল, এটা হচ্ছে মূলত ইনফর্মাল। এই বিষয়গুলো জানতে হবে। আমাদের দেশে প্রশ্ন, ইনফর্মাল মানে ভুল না, ইনফর্মালটা মূলত স্পোকেন ইংলিশে প্রাধান্য পায় বেশি। আমাদের দেশে আসলে আমাদেরকে স্পোকেন ইংলিশ শেখানোর ক্ষেত্রে বা রাইটিং শেখানোর ক্ষেত্রে এইগুলো সেপারেট করে শেখানো হয় না। যেমন আমার ক্ষেত্রেও আমি বলি, আমি লিখতে গেলে কোনো সেন্টেন্স লিখলে আমি বুঝতে পারি যে এটা ফর্মাল ইংলিশ অনুসারে বা কোনটা ইনফর্মাল, আমি এটা কিন্তু খুব ভালোভাবে আলাদা করতে পারি। কিন্তু আপনাদের মধ্যে যে সমস্যাটা আছে সেটা কি জানেন? সেটা হচ্ছে আপনারা ইংরেজি বলেন ঠিকই, কোনগুলো ফর্মাল, কোনগুলো ইনফর্মাল, কোনগুলো রাইটিং এর ক্ষেত্রে ইউজ করতে হবে, কোনগুলো স্পোকেনের ক্ষেত্রে ইউজ করতে হবে, এই যে আলাদা করার যে স্কিলসটা বা নলেজটা, এটা আপনাদের অনেকেরই নাই। তাহলে দেখেন হি লস্ট ফিউ বুকস হি হ্যাড, তো ঠিক আমরা আগে যেটা করে আসলাম, এই যে দেখেন ফিউ বুকস। তাহলে এখানে অনেকে আমাকে প্রশ্ন করছে যে এটা বি কেন হলো না, এখানে বি কেন হলো না, এখানে দা কেন হলো। তাহলে একই কথায় এখন আমরা এটা দেখেন কিভাবে হলো সেটাই দেখেন। এই যে হি লস্ট, হি লস্ট, ঠিক আছে, দ্য ফিউ বুকস হি হ্যাড, এখানে এ কেন হবে না দেখেন,
এই সেন্টেন্সটাতে দুইটা অংশ আছে দা ফিউ এর মধ্যে। প্রথম কথা হলো হি লস্ট he had few books। শেষ। প্রথম কথা হলো তার বই ছিল অল্প সংখ্যক, মানে ছিল না বললেই চলে। এখন এই ফিউ মানেই হচ্ছে নট মেনি বুকস। ফিউ বুকস মানে নট মেনি বুকস। এই যে ফিউ মানেই হচ্ছে আমাদের নট মেনি। জি হি হ্যাড ফিউ বুকস মানে হি হ্যাড নট মেনি বুকস, তার যে বইটা ছিল এটা খুব বেশি না, কারণ ফিউ এর অপোজিট হচ্ছে মেনি, নট মেনি। সরি, ফিউ এর অপোজিট হচ্ছে মেনি আর ফিউ মানে হচ্ছে নট মেনি। ফিউ এর বিপরীত হচ্ছে মেনি আর লিটল এর হলো মাস। তাহলে আমাদের ফিউ এর সিনোনিম মানে এখানে নট মেনি। তো এইটা মূলত আমরা ব্যবহার করব স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, নট মেনি, নট মাস এইগুলাই ব্যবহার করব, অথবা এই যে ডোন্ট ডোন্ট ব্যবহার করার পরে আমরা ফিউ বা লিটল ইউজ না করে মেনি মাস ইউজ করব। তাহলে এখানে দেখেন যে হি লস্ট দ্য ফিউ বুকস হি হ্যাড, মানে তার যে অল্প সংখ্যক বই ছিল সে অল্প সংখ্যক বইয়ের, প্রথম কথা হলো তার বই ছিলই না বললেই চলে, মানে খুব বেশি বই ছিল না, যেটুকু ছিল সেটুকু কি করছে সে হারিয়ে ফেলছে। তাহলে হি হ্যাড ফিউ বুকস মানে হি হ্যাড ফিউ বুকস। ফিউ বুকস মানে হি হ্যাড, ঠিক আছে, নট মেনি বুকস। এখন দেখেন হি লস্ট অল দ্য বুকস। প্রথম কথা হলো এর বই ছিলই না, এই বইটা খুব বেশি না, তার বই লাগবে ধরেন 5টা, তার বই দরকার 10টা বা 11টা, তার কাছে বই আছে 3টা। যখন প্রয়োজনের তুলনায় খুবই কম, সেক্ষেত্রে আমরা তখন এই যে গণনাযোগ্য হলে আমরা ব্যবহার করি ফিউ মানে নট মেনি, আর আনকাউন্টেবল সেন্স আমরা ব্যবহার করি লিটল বা এর বিপরীতে নট মাস। তাহলে এখানে দেখেন এই দুইটা সেন্টেন্সকে যখন আমরা এক করব, সেন্স আমি বুঝালাম জি হি হ্যাড ফিউ বুকস। আরো সহজভাবে আপনাদেরকে বুঝাই তাহলে আরো ভালো হয়। দেখেন একটা লাইন তুলে আনি। ওটাই, দ্য বুকস আর নট মানি। আরো সহজভাবে বোঝান যায়, দেখেন হি হ্যাড নট মেনি বুকস, হি লস্ট অল দ্য বুকস। তার বইয়ের সংখ্যা খুব বেশি ছিল না, কিন্তু এই যে অল্প কয়েকটা বই, 4টা বই ধরেন বা 3টা বই, তার বই লাগবে 11টা। যদি অল্প সংখ্যক 5টা বা 6টা থাকতো তখন আমরা বলতাম যে হি হ্যাড এ ফিউ বুকস, কিন্তু এটা প্রয়োজনের তুলনায় অনেক কম, তখন আমি বলতেছি যে হি হ্যাড নট মেনি বা ফিউ বুকস, হি হ্যাড ফিউ বুকস। এখন এই ফিউ বুকস এর কি করছে, হি লস্ট অল দ্য বুকস, সবগুলোই হারায় ফেলছে। সেক্ষেত্রে আমরা বলতেছি অল দ্য বুকস, যে হি লস্ট অল দ্য বুকস। এই দুইটা সেন্টেন্সকে যখন এক করা হলো তখন আমাদের এই দুইটা সেন্টেন্স থেকে আসে এইটা, যে হি লস্ট দ্য ফিউ বুকস হি হ্যাড। আর সবচেয়ে সহজ তরিকা যেটা আমি আপনাদের আগের ক্লাসে করিয়েছিলাম, মানে আপনাদেরকে বোঝানোর জন্য বুঝালাম, যে এক পার্ট নেগেটিভ, দ্য ফিউ এর ক্ষেত্রে, দ্য লিটল এর ক্ষেত্রে প্রথম অংশ নেগেটিভ, পরের অংশটা ওই নেগেটিভের সম্পূর্ণটুকু। আর আমি এর আগে আপনাদেরকে বুঝিয়েছিলাম এইরকম, দেখেন হি হ্যাড ফিউ বুকস, এই যে দেখেন ফিউ বুকস, হি লস্ট দ্য বুকস। তাহলে এই দুইটা সেন্টেন্স যখন আমি একসঙ্গে করব তখন কি হচ্ছে দেখেন, হি লস্ট দ্য ফিউ বুকস হি হ্যাড, হি হ্যাড ফিউ বুকস। তাহলে এর মানে হচ্ছে যে হি লস্ট দ্য
বুকস, এই দুটো সেন্টেন্স, এইটা প্লাস এইটা। হ্যাঁ দেখেন, জি হি হ্যাড ফিউ বুকস, তার বেশি সংখ্যক বই ছিল না। হি লস্ট দ্য বুক, সে ওই যে ছিল না ওই বইগুলো। দ্য বুকস মানে এই দ্য ফিউ বুকস, দ্য ফিউ বুকস এই বইগুলো সে হারিয়ে ফেলছে। এখন এই দুইটা সেন্টেন্স করলে কি হচ্ছে, হি লস্ট দ্য ফিউ বুকস, তার যে অল্প সংখ্যক বই ছিল এই বইয়ের সবগুলো সে হারিয়ে ফেলছে, হি হ্যাড। তো এখন সবচেয়ে যে সহজ তরিকা আপনারা মনে রাখবেন, এই যে সাধারণত পরে কোনো ধরনের মানে মডিফায়ার থাকতে হবে এই বুকসকে মডিফাই করার জন্য, তাহলে সাধারণত পরে আমরা ক্লজ পাই। যেমন আমি বলতেছি একইভাবে এখানে লস্ট এর জায়গায় এমনটাও হতে পারে যে আই হ্যাভ রেড বা আই রেড দা, ঠিক আছে, ফিউ বুকস আই হ্যাড, মানে আমার যে অল্প একটা বই ছিল সেটা আমি পড়ে ফেলছি। এখানে যে লস্ট থাকতে হবে তা না, ওখানে রেডও থাকতে পারে বা অন্য কিছু, অথবা আই বট, এখানে হ্যাডের জায়গায় বটও থাকতে পারে। এখানেও দেখেন অর্থপূর্ণ হওয়ার কথা, তাহলে হয়। তাহলে এই জায়গাতে আমি লস্টের জায়গায় ব্যবহার করলাম বট, সরি বট না, আমি ব্যবহার করলাম এখানে রিড। দেখেন হি রেড, পাস্ট টেন্স, হি রেড দ্য ফিউ বুকস, এখানে হি হ্যাড ছিল সেখানে আমি ব্যবহার করলাম হি বট, BOUGHT। ওই সেন্টেন্সটা একটু মডিফাই করে দিলাম, যে হি রেড দ্য ফিউ বুকস, সে অল্প কয়েকটা বই যে তার মানে ছিল, মানে হি বট, সে অল্প কয়েকটা বই কিনেছিল, তার বই কেনার দরকার 50টা, সে বই কিনছে 5টা বা 6টা, সেক্ষেত্রে ওই সংখ্যাটা হচ্ছে ফিউ। তো সেটাই আমি বলতেছি, হি রেড দ্য ফিউ বুকস, হি বট বা হ্যাড। আশা করি এই প্রবলেমটা আপনাদের আর লাইফ টাইম থাকার কথা না, আমি সবগুলা অ্যাঙ্গেল থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর এটাও বলে দিলাম আপনাদেরকে, ফিউ এবং লিটল এরা হচ্ছে ফর্মাল, মূলত এরা রাইটিং এর ক্ষেত্রে। আমরা স্পোকেন এর ক্ষেত্রে সাধারণত ব্যবহার করি অনলি এ ফিউ অথবা অনলি এ লিটল, অথবা আমরা ব্যবহার করি ভেরি ফিউ, ভেরি লিটল, অথবা নট মেনি, অথবা নট মাস। বিষয়টা মনে রাখবেন, আবারও বুঝাইয়া দিচ্ছি। দেখেন, ফর্মাল হচ্ছে আমাদের ফর্মাল ফিউ। এখন আসি ইনফর্মাল, টুকে রাখতে পারেন। এই ফিউ এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি ভেরি ফিউ। এগুলো মূলত এখন কেমব্রিজ ডিকশনারি বা অক্সফোর্ড ডিকশনারিতে প্রায় দেখবেন ভেরি ফিউ, ভেরি লিটল, এগুলো মূলত স্পোকেন বেসিসে লেখা, স্পোকেনকে প্রাধান্য দিয়ে লেখা। তাহলে ভেরি ফিউ অথবা অনলি এ ফিউ, অথবা নট মেনি, তেমনি একইভাবে লিটল আমরা ব্যবহার করি। এর পরিবর্তে স্পোকেনে ব্যবহার করতে পারি ভেরি লিটল, অথবা অনলি এ লিটল, অথবা নট মাস। এগুলো মানে মিনিং একই, ফিউ মানেও তা, ভেরি ফিউ মানেও তা, অনলি ফিউ মানে তা, নট মেনি মানেও তা, কিন্তু এগুলো স্পোকেনের ক্ষেত্রে বেশি প্রাধান্য পায়, এগুলোই স্পোকেনে ব্যবহার হয়। আর এইগুলো মানে এগুলো ইনফরমাল। তেমনি লিটলের ক্ষেত্রে আমরা ভেরি লিটলে ব্যবহার করতে পারি, অনলি লিটলে ইউজ করতে পারি, অথবা নট মাস ইউজ করতে পারি, এগুলোই বেশি ব্যবহার হয়। আপনাদের কি আর এই বিষয়টা নিয়ে কোনো সমস্যা আছে? আমার তো মনে হয় যে লাইফ টাইম আর এইগুলো নিয়ে প্রবলেম ইনশাল্লাহ থাকার কথা না, এর চেয়ে সহজভাবে শেখানো আপাতত পসিবল না। যেমন এই জায়গাতে আমরা বলতে পারি কি, দেখেন, মূলত রাইটিং এর ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে, লেখার ক্ষেত্রে যে আই ওয়ান্ট লিটল সুগার ইন মাই টি প্লিজ, মানে কি খুব বেশি লাগবে না, খুবই মানে লাগবেই না বললে চলে। তো এই জায়গায় এই সেন্সে আমাদের অনলি, যদি অল্প পরিমাণ লাগে তাহলে আমাদের অনলির দরকার ছিল না, এ লিটল ইউজ করলেই হতো, যে আই ওয়ান্ট এ লিটল সুগার ইন মাই টি। অথবা আমার প্রয়োজন নাই বললেই চলে, খুবই সামান্য, সেক্ষেত্রে আমি এই যে অনলি এ লিটল এর পরিবর্তে আমি ব্যবহার করতে পারি ভেরি লিটল। এখানে দেখেন যে হি মেড ড্যাশ মিস্টেক্স। এখন যদি এই জায়গাতে দেখেন আমার অপশনে এ দিল না, প্রশ্নকর্তা যদি চালু হয়, ধরেন অপশনে এ দিল না, এখানে
কি এ এন্ড ডি তো আছে, আর্টিকেলের মধ্যে আর কি দিবেন? ধরেন এখানে এই অপশনটা আমি ব্যবহার করলাম না। মজার একটা বিষয় দেখেন, এই যে আমি এটাও রাইট বলতে পারি, আমি এটাও রাইট বলতে পারি যে হি মেড এ ফিউ মিস্টেক্স, সে অল্প কিছু ভুল করলো, মানে হি মেড সাম মিস্টেক্স, হি মেড সাম মিস্টেক্স। এখন আমি যদি এইটা রাইট আনসার ধরি, সাপোজ এইটা ধরলাম, এইটা যদি ধরি যে হি মেড ফিউ মিস্টেক্স, হি মেড ফিউ মিস্টেক্স মানে কি হি ডিডন্ট মেক এনি মিস্টেক্স, মানে কি সে কোনো ভুল করেনি, হচ্ছে কি? আসলে তা না, এখানে অলমোস্ট নো মিস্টেক্স, হি মেড ফিউ মিস্টেক্স। এখন এই ফিউ মানে হচ্ছে অলমোস্ট নো, অলমোস্ট নো মানে সে ভুল করেনি বললেই চলে। তাহলে এই জায়গায় কিন্তু এইটাও রাইট আনসার, এইটাও রাইট আনসার, কোনোটাকেই আপনার ভুল বলার সুযোগ নাই, কোনোটাকেই আপনি ভুল বলতে পারেন না। গ্রামাটিক্যালি এইটাও রাইট, এইটাও রাইট, দুটোই সঠিক। এ ফিউ হলে সাম, আর ফিউ মানে অলমোস্ট নো। তো যখন আমার ফিউ মানে অলমোস্ট নো হচ্ছে তখন নো আর্টিকেল বা জিরো আর্টিকেল, জিরো ডিটারমিনার, ভালো কথা। আর যখন আমার সাম অর্থে ব্যবহার হচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে আনসার এ। তো দেখেন এইটাও 100% রাইট, এইটাও 100% রাইট, এইটাও কেউ ভুল বলার সুযোগ নাই, এইটাও কেউ ভুল বলার সুযোগ নাই। সেক্ষেত্রে আমি যে বিষয়টা বলি, আমাদের দেশের প্রশ্নকর্তাদের আরো বেশি এই বিষয়গুলো নিয়ে গবেষণা করা উচিত। এই জন্য আমি আর এগুলোর মধ্যে হাত দিতে চাই না, হাত দিতে গেলে শুধু গোবর বের হয়। মানে নিজের শেখার আগ্রহ, আর এত গবেষণা করে আমার লাভটা কি? আমার লাভটা কি? মানে আমার গবেষণাগুলো মাটির সাথে মিশে যাবে, কোনো কাজে লাগবে না, কারণ যে জায়গায় আমার পুষা দরকার আমি সেই জায়গায় নাই। তাহলে বুঝতে পারলেন যে আমাদের এখন ধরেন কেউ ভুলে নো আর্টিকেল দিয়ে দিল, আপনি কি তাকে বঞ্চিত করবেন? তার সেন্স কাজ করতে পারে যে হয়তো বা প্রশ্নকর্তা যে সে কোনো ভুল, সে ভুল করেই নি বললে চলে, সে অর্থে আমি আনসার ডি দিলাম। এখন কেউ যদি ডি দেয়, তাকে যদি আপনি নম্বর না দেন, এটা তার প্রতি অবিচার, তার প্রতি অন্যায়। সে ভুল না, মানে এও সঠিক, ডিও সঠিক, দুটোই সঠিক। এখন আপনি এ এলাকে আনসার দিলেন, ডি এলাকে দিলেন না, অথবা আপনি কোনো কারণে ডি আনসার রাইট নিলেন, প্রশ্নকর্তা এই সেন্সে নিছে যে সে কোনো ভুল করেনি বা ভুল করেনি বললেই চলে, মানে হি মেড অলমোস্ট নো মিস্টেক্স, এই সেন্সে আপনি আনসার ডি নিলেন। তাহলে যে আনসার এ দিল, তাকে কি আপনি নম্বর দিবেন না? তার মানে সে অবিচারের শিকার হলো। এই যে দেখেন, আই হ্যাভ ফিউ বুকস, আমরা বলতে বলতে জায়গা মতোই চলে আসছি। এই যে দেখেন, এখানে কি আর্টিকেল আছে? এই যে দেখেন, আই হ্যাভ ফিউ বুকস, আমার বই নাই বললেই চলে, এটার মানে হচ্ছে এইটা, আমার বই নেই বললেই চলে। আই হ্যাভ ফিউ বুকস মানে I have almost no books বা I have hardly any books, hardly any বা almost no। এখন আমি বলতেছি আমার অল্প কিছু বই আছে, আমার অল্প কিছু বই আছে, এই যে অল্প কিছু বই আছে, তখন হবে a few, I have a few books। তো ওই যে আর্টিকেলের ক্ষেত্রে তাহলে এও রাইট, ডিও রাইট। ওই প্রশ্নগুলো এখন থেকে করা উচিত আর্টিকেল দিয়ে না, করা উচিত ডিটারমিনার দিয়ে, অন্য কোনো ডিটারমিনার ওখানে ইউজ করা উচিত। আপনারা কি বুঝতে পারছেন? ওই প্রশ্নটা যে চুজ দ্য রাইট আর্টিকেল, আর্টিকেলের ওই প্রশ্নটা করা উচিত হয়নি, ওখানে ওই প্রশ্নটা করতে হতো যে চুজ দ্য রাইট ডিটারমিনার, চুজ দ্য রাইট ডিটারমিনার। তো ধরেন আমার যে কোনো একটা রাখতে হবে, মানে নো আর্টিকেল বা জিরো ডিটারমিনার হয় বাদ সরাইয়া দিতে হবে, এরকম দিতে হবে এ এন ডি, আপনি নো আর্টিকেল দিয়েন না, ওই জায়গায় অন্য আর একটা ডিটারমিনার বসায় দেন, অন্য একটা, তখন আপনি আনসার করতে পারতেছেন এ ফিউ বুকস। তাহলে এখানে আমাদের কি হলো, যেটা আই হ্যাভ ফিউ বুকস, রাইট আনসার বি, আমার বই নেই বললে চলে। আর এর আগে যদি এ বসান, প্রশ্নকর্তা এখন নেক্সট টাইম ধরেন এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি গয়নিটের 12 প্রশ্ন, প্রশ্নকর্তা এই জায়গায় এ বসিয়ে দিল যে আই হ্যাভ আ ফিউ বুকস, তখন কিন্তু রাইট আনসার হবে এইটা, অপশন এই, তখন কিন্তু আনসার চেঞ্জ হয়ে যাবে।
কি ব্যাপার, আমি কি বোর্ড কাজ করে না? সমস্যাটা কি? আর তো আমি কিছুই বুঝতেছি না। এই যে কোশ্চেনটা যেটা আপনাদেরকে নেশনে দেখলাম, দেখেন, ইন দ্য ওয়ার্ল্ড এক্সপোর্ট ডায়মন্ডস, দেখেন এর আগে আমি আপনাদেরকে হাই স্কুল ইংলিশ গ্রামার রেন অ্যান্ড মার্টিনের বই থেকে দেখালাম যে নেশনটা সাধারণত কি নাউন, সাধারণত কালেকটিভ নাউন। ঠিক একইভাবে ক্যাটল সাধারণত কালেকটিভ নাউন, যেমন ক্যাটল আর গ্রেজিং। কিন্তু যখন প্রশ্ন আসবে পরীক্ষায় এ হার্ড অফ ক্যাটল, হার্ডের নিচে আন্ডারলাইন থাকলে বিসিএস এর এই কোশ্চেনটা তো, বা আর একটা সঞ্চয় পরিদপ্তরের কোনো একটা নিয়োগ পরীক্ষায় আসছে, সেক্ষেত্রেও রাইট আনসারটা হবে এ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং। তো এক্ষেত্রে যদি হার্ডের নিচে আন্ডারলাইন থাকে আনসার করতে হবে আপনাকে কালেকটিভ। আর যদি ওই ক্ষেত্রে হার্ড অফ ক্যাটল তার থাকে, সেক্ষেত্রে ওইটা হয়ে যাবে কমন। ঠিক এটার মতো দেখেন, ইন দ্য ওয়ার্ল্ড এক্সপোর্ট ডায়মন্ডস মানে কি, আমি আপনাদেরকে বলে দিলাম যে ফিউ এর ইনফর্মালটা হচ্ছে অনলি এ ফিউ। এখানে দেখেন যে অনলি ফিউ নেশন হবে না, কারণ অনলি এর পরে এ লাগবে। অনলি লিটল নেশনস হবে না, কারণ প্লুরাল নাউনের সাথে লিটল, এই যে অনলি এ লিটল। তাহলে নেশনটা দেখেন, যেহেতু মানে নেশন আমাদের প্লুরাল নাউন লাগবে, যে অল্প কিছু দেশ, মানে এই সংখ্যাটা খুব বেশি না। মানে যে দেশগুলো ডায়মন্ড রপ্তানি করে এদের সংখ্যাটা খুব বেশি না, মানে নট মেনি। ঠিক আছে, নট মেনি নেশনস, নট মেনি নেশনস মানেই হচ্ছে আমাদের ফিউ নেশনস ইন দ্য ওয়ার্ল্ড এক্সপোর্ট ডায়মন্ডস। এই জায়গায় আমরা এই যে অনলি এ ফিউ ইউজ করতেছি। তো সেক্ষেত্রে এই যে দেখেন অনলি এ ফিউ নেশনস, এখানে নেশন মানে কান্ট্রি, এখানে নেশন মানে কান্ট্রি, যে অনলি এ ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড এক্সপোর্ট ডায়মন্ডস মানে বিশ্বে অল্প কিছু দেশ। ঠিক আছে, তেমনি এই যে আমি এর আগে বললাম যে হোস্ট নেশন, আয়োজক দেশ, আর একাধিক হলে হোস্ট নেশনস। তো আশা করি ওই যে কোয়েশ্চেনটা নিয়ে আপনাদের আর ডাউট থাকবে না। সাধারণত আনসার করতে হবে আপনাকে, যেমন পিপলের ক্ষেত্রে কমন নাউন নাকি কালেকটিভ নাউন, সাধারণত কালেকটিভ নাউন, কিন্তু এটাকে কমন নাউন হিসেবে ব্যবহার করা যাবে। যেমন পুলিশ, পুলিশটা সাধারণত কি নাউন, কালেকটিভ নাউন, প্লুরাল কালেকটিভ, তবে এটাকে কমন নাউন হিসেবে ব্যবহার করা যাবে। ঠিক আছে, এগুলো আপনাদেরকে পড়িয়ে গেছি, এগুলো আগের ক্লাসে পড়ানো হয়েছে। এই যে অল দো সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইজ ডেন্সলি পপুলেটেড, মানে সাউদার্ন ক্যালিফোর্নিয়া যদিও প্রচন্ড ঘনবসতিপূর্ণ, এই যে ড্যাশ লিভ ইন দ্য নর্দার্ন পার্ট অফ দ্য স্টেট, তাহলে এ লিটল পিপল হচ্ছে না, কারণ পিপল প্লুরাল হবে না। সাম অফ দ্য পিপল, লোকজনদের কিছু, এটাও হচ্ছে না আমাদের জন্য। এইটা প্রশ্নটা সম্ভবত ব্যারেন স্টোফেল থেকে নেওয়া। সেক্ষেত্রে অনলি এ ফিউ পিপল, মাত্র অল্প কিছু, মানে লোক বসবাস করে না বললেই চলে। সেক্ষেত্রে আমাদের এই যে অনলি এ ফিউ অথবা নট মেনি, এই জায়গায় আমরা ফিউ পিপলও ইউজ করতে পারি, আবার নট মেনি পিপলও ইউজ করতে পারি। কোনো কারণে পরবর্তীতে এই প্রশ্নটাই ধরেন অনলি এ ফিউ আউট করে দিল প্রশ্নকর্তা, অনলি এ ফিউ আউট করে দিয়ে এই নট মেনি, মেনি এর আগে নট ইউজ করলো, তখন কিন্তু আনসার ডি হয়ে যাবে। এখানে সঠিক আনসার দেখেন, এখানে এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি নট মেনি, নট মেনি অথবা শুধুমাত্র ফিউ, অথবা শুধু ফিউ।
যে ফিউ পিপল লিভ ইন দ্য নর্দার্ন পার্ট অফ দ্য স্টেট, অথবা নট মেনি পিপল, ঠিক আছে, ইন দ্য নর্দার্ন পার্ট অফ দ্য স্টেট। অনলি এ ফিউ রাইট আনসার, নট মেনি পিপল ও রাইট আনসার, অথবা ফিউ পিপল ও রাইট আনসার। আমাদের প্রশ্নকর্তারা এক্সপার্ট হলে এই প্রশ্নগুলো মডিফাই করা উচিত, কিন্তু তারা না করে প্রশ্ন রিপিট করলে ওইটাই হুবহু কপি করে রিপিট করে, এটাই হলো সমস্যা। যেমন এটা দেখেন, দিস কিন্তু প্লুরাল, অফ দিস ভার্ব প্লুরাল আছে, তখন আমরা বুঝতে পারতেছি যে অনলি এর পরে এ ফিউ বসবে। আর অনলি এর পরে কিন্তু শুধু ফিউ বসে না, অনলি এর পরে এ ফিউ। এখন এ ফিউ না এ লিটল, এটাও বোঝার ব্যাপার আছে। এখানে প্রশ্নকর্তার এল উচিত ছিল এ লিটল, লিটল না দিয়ে এ লিটল দেওয়া উচিত ছিল একটা অপশনে, ওয়ানের জায়গায় এ লিটল দেওয়া উচিত ছিল। তো আর এটা আমরা কেমনে বুঝবো, এই যে দিসটা প্লুরাল আরটা প্লুরাল। তো প্লুরালের ক্ষেত্রে আমরা বুঝতেছি যে সংখ্যা বোঝাচ্ছে, আনকাউন্টেবল হলে তো সাধারণত সিঙ্গুলার বোঝায়, যেহেতু প্লুরাল আছে, পরবর্তীতে প্রোনাউনটাও প্লুরাল, ভার্বটাও প্লুরাল, সেক্ষেত্রে আমাদের প্লুরাল লাগবে। তো এ ফিউটাই প্লুরাল। এগুলো আমরা পড়েছি, এগুলোও পড়া হয়ে গেছে। আমরা এখান থেকে ক্লাস শেষ করেছিলাম, মেরু বৈষম্য, এখান থেকে 13 নম্বর রুলস থেকে। মেরু বৈষম্য বা তুলনামূলক বিপরীত সংখ্যা পরিমাণ, মানে একদিকে সংখ্যাটা খুব বেশি আর একদিকে সংখ্যাটা খুব কম। এই যে টু মেনি এর বিপরীতে টু ফিউ, টু মাসের পরিবর্তে, ঠিক আছে, টু লিটল। এখানে যে বিষয়টা দেখেন, যে টু মাস মানি, যখন টাকার পরিমাণটা খুব বেশি হয়ে যাবে আর পণ্যটা খুব কম হবে। সেইজিং, ঠিক আছে, টু ফিউ গুডস, ধরেন পণ্যের সংখ্যাটা হয়ে গেল অনেক কম, টাকার পরিমাণটা অনেক বেশি। এটাই হয়ে গেল এই যে কজেস ইনফ্লেশন। আমাদের মানিটা সিঙ্গুলার সাবজেক্ট, এই কারণে ভার্বটা সিঙ্গুলার হলো। মানে খুব বেশি অর্থ যখন খুব কম পণ্যের পিছনে ছুটলে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি মানে টাকার মূল্য কমে যাওয়া। টাকার মূল্য কমে যাওয়া, এটা আমার এখন আপনাদেরকে শেখানোর সময় নেই, জাস্ট একটা ধারণা দিতে যায় আপনাদেরকে। ধরেন আপনি ডাব কিনতে গেছেন, তো ওই ডাবটা গতকাল কিনছেন আপনি ধরলাম 80 টাকায়। আজকে যে আপনাকে ওই ডাবটা কিনতে হচ্ছে 120 টাকায়, আজকে কিন্তু হচ্ছে 120 টাকায়। তাহলে ওই ডাবটাই আপনি গতকাল পেয়েছেন 80 টাকায়, আজকে আপনাকে আরো 40 টাকা বেশি লাগলো, তার মানে টাকার মূল্যটা কমে গেল। এখন এটা কি কারণে হয়েছে? সেটা হলো পণ্যের পরিমাণ কম কিন্তু মানুষের হাতে টাকা বেশি, মানে সরবরাহ কম, অর্থের যোগান বেশি। তখন কি হচ্ছে? টাকার মূল্যটা কমে যাচ্ছে, বেশি টাকা লাগতেছে। মানে 80 টাকায় আপনি যা পেতেন তা আপনাকে কিনতে খরচ করতে হচ্ছে 120 টাকা। তো এটাকেই বলে মুদ্রাস্ফীতি, মানে টাকার মূল্যমানটা মূলত কমে যাওয়া। তাহলে এখানে দেখেন, দেয়ার আর টু মেনি পিপল লুকিং ফর ড্যাশ জবস ইন দিস কান্ট্রি। আমাদের দেশে দেখেন যারা চাকরিটা খুঁজে, এদের সংখ্যাটা হচ্ছে খুব বেশি, টু ম্যানি। এর আগে কিন্তু আমরা ওই যে উদাহরণ পড়ে আসলাম, দেয়ার আর টু মেনি পিপল ট্রাইং টু ইন্টার ইনটু দ্য স্টেডিয়াম। ওখানে আমরা পড়ে আসছি। এটা বোঝানোর কারণ, যখন আমার একদিকে মানে টু মেনি দেখেন, লোকজন যারা চাকরি খুঁজতেছে এদের সংখ্যাটা বিশাল বেশি, মানে একদিকে বিশাল সংখ্যক, আর অন্যদিকে তারা যেটা খুঁজতেছে সেটা হচ্ছে জব, এই সংখ্যাটা হচ্ছে খুবই কম। সেক্ষেত্রে টু ফিউ জবস, এখানে সো ফিউ ইউজ করা যাবে না, এ ফিউ ইউজ করা যাবে না, ফিউ ইউজ করা যাবে না। এই যে মানে একদিকে বরফ আর একদিকে গরম, মানে মেরুর একদিকে পোলস অ্যাপার্ট। আমি বলতেছি মাই ব্রাদার অ্যান্ড আই আর পোলস অ্যাপার্ট। পোলস অ্যাপার্ট মানে ওর থেকে আমি পুরোটাই, মানে কমপ্লিটলি ডিফারেন্ট, পুরোপুরি আলাদা। তার মানে এইদিকে আমাদের লোকজনের সংখ্যাটা বিশাল, চাকরির পরিমাণটা খুবই কম, তখন আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে টু ফিউ। ঠিক একইভাবে দেখেন, এই যে এখানে বলাই আছে যে টু মেনি বা টু ফিউ হলে প্লুরাল কাউন্টেবল নাউন, কারণ মেনি
ফিউ এরা কাউন্টেবল প্লুরাল কাউন্টেবল ডিটারমিনার, আর টু মাস বা টু লিটল এরা আনকাউন্টেবল ডিটারমিনার, আনকাউন্টেবল নাউনের আগে বসবে। এক্সপেক্টেড লেভেলের চেয়ে অনেক বেশি অর্থে মানে প্রত্যাশার চেয়ে আমরা ব্যবহার করি, মানে প্রত্যাশিত স্তরের চেয়ে বেশি হলে টু মেনি বা টু মাস, আর অনেক কম প্রত্যাশিত লেভেলের চেয়ে মানে আমাদের যে আকাঙ্ক্ষার স্তর মাত্রা, আকাঙ্ক্ষার মাত্রা এর চেয়ে যখন অনেক কম তখন আমাদের ব্যবহার করতে হয় টু ফিউ বা টু লিটল। তাহলে এখানে দেখেন দেয়ার আর টু মেনি পিপল, মানে যারা চাকরি খুঁজতেছে এই সংখ্যাটাও এখন বিশাল, আর যে পরিমাণে চাকরির দরকার সেই পরিমাণের তুলনায় এই চাকরির সংখ্যাটাও, জব ঠিক আছে কাউন্টেবল নাউন, ওয়ার্ক আনকাউন্টেবল, জবটা হচ্ছে কাউন্টেবল, তো সেক্ষেত্রে এই পরিমাণটাও কম মানে প্রত্যাশার চেয়ে খুব কম, আর এইদিকে লোক সংখ্যা হলো প্রত্যাশার চেয়ে খুব বেশি। এখানে এইটা নিয়ে কিন্তু ফেসবুকে আমার সুন্দর একটা পোস্ট আছে, আপনারা দেখেন। ধরেন একটা পরিবারে যখন খুব বেশি বাচ্চা কাচ্চার সংখ্যা হয়ে যায়, এখন হয় না আগে হতো, অনেক মহিলার দেখবেন যে আমার এক মানে মামা মামি ওনারা মারা গেছেন প্রতিবেশী, আমি তো ছোটবেলায় নানির কাছে বড় হয়েছি, তো শুনলাম যে ওই মামির নাকি 20টার বেশি সন্তান হয়েছিল, তো 20টার বেশি সন্তান হলে আগে আবারও বিয়ে দিয়ে দিত, কলমা পড়িয়ে আবার বিয়ে দিয়ে দিত। তো চিন্তা করে দেখেন একজন মানুষের 20টা সন্তান, তো ওই সন্তানদের তো খুব বেশি ভালোবাসা দেওয়া যাবে না, তাদের ওইভাবে যত্ন নেওয়া সম্ভব হবে না। একটা পিতামাতার যখন একটা 2টা সন্তান 3টা সন্তান থাকবে, তাদের প্রতি যতটা আন্তরিক হওয়া যাবে, সংখ্যাটা যদি 5, 10, 15, 20 এইরকম সংখ্যা হয়, তো ওই পরিমাণে তো তাদেরকে মানে কেয়ার নেওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে আমি বলতেছি টু ম্যানি চিলড্রেন মানে খুব বেশি বাচ্চা কাচ্চা ইন এ ফ্যামিলি রিসিভস বা গেটস টু লিটল কেয়ার, মানে তারা আদর যত্ন পায় না বললেই চলে। তাহলে কি হচ্ছে দেখেন, টু মেনি চিলড্রেন, চাইল্ড থেকে চিলড্রেন প্লুরাল নাউন, ঠিক আছে, গেটস পাই, টু টু লিটল কেয়ার। তাহলে টু মেনি চিলড্রেন, ঠিক আছে, ইন এ ফ্যামিলি এটা বাদ দিয়েছিলাম, এটা অ্যাড করে দিলাম। তাহলে কি হচ্ছে টু মেনি চিলড্রেন ইন এ ফ্যামিলি, এখান থেকে ইন এ ফ্যামিলি গেটস, আমার ইয়েটা ঠিক আছে ঠিক নাই, কারণ আমার সাবজেক্টটা হচ্ছে চিলড্রেন, তাহলে এখানে হবে গেট, এখানে ব্যবহার করতে হবে গেট। প্লুরাল সাবজেক্ট হলে আমাদের ভার্বটা প্লুরাল ভার্বের সঙ্গে কি হয় না, এস বাই এস যুক্ত হয় না। টু লিটল কেয়ার বা টু লিটল লাভ, অথবা টু লিটল অ্যাফেকশন। তাহলে আশা করি বুঝতে পারলেন যে একদিকে সংখ্যাটা বেশি আর একদিকে সংখ্যাটা কম। তো এটা নিয়ে আশা করি নেক্সট টাইম আপনাদের আর প্রবলেম হবে না। এইদিকে এই যে টাকার পরিমাণটা খুব বেশি, পণ্যের পরিমাণটা খুব কম, প্রত্যাশার চেয়ে অনেক কম, এটা প্রত্যাশার চেয়ে বেশি। আপনি 80 টাকার ডাব 100 টাকা প্রত্যাশা করতেছেন, কিন্তু আপনার লাগতেছে 120 টাকা, সেটাই। অনেক ক্ষেত্রে আপনাদেরকে বোঝানোর জন্য আমি অনেক নিয়মের মধ্যে চেষ্টা করছি সহজ ভাষা ব্যবহার করার জন্য, একদম স্ট্রিক্ট গ্রামার ফলো না করে সহজভাবে বোঝানোর ক্ষেত্রে। এর আগে যেমন আমরা দেখে আসলাম ওই যে নো ফিওয়ার দেন, নো লেস দেন, এগুলো আগের ক্লাসে আমরা পড়ছি, ঠিক এখানেও ঠিক বিষয়টা ওই রকমই। এই যে দেখেন আশ্চর্যজনকভাবে বিরাট সংখ্যা বোঝাতে নির্দিষ্ট সংখ্যা উল্লেখ থাকলে আমরা অ্যাজ মেনি বা অ্যাজ ফিউ, ঠিক ওইটার মতোই সংখ্যা প্লাস প্লুরাল নাউন। আর এই যে দেখেন বিরাট বা অল্প পরিমাণ, এখানে ছিল সংখ্যা, সংখ্যা হলে আমরা মেনি বা ফিউ ব্যবহার করব, কারণ নাম্বার বোঝাতে কাউন্টেবল নাউন বোঝাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব মেনি বা ফিউ। খুব বেশি হলে আমরা মেনি, সংখ্যাটা উল্লেখ থাকবে কিন্তু এই যে সংখ্যাটা, আর কম হলে ফিউ ইউজ করব। আর পরিমাণ বোঝানোর ক্ষেত্রে বিরাট যখন পরিমাণ হবে, বিশাল পরিমাণ হবে, তখন আমরা ব্যবহার করব মাছ। সেটা কি পরিমাণ, অর্থ বিশাল পরিমাণ হতে পারে বা অল্প পরিমাণ হতে পারে, ওজন হোক দূরত্ব হোক। তো এই যে নির্দেশকের ক্ষেত্রে তখন আমরা ব্যবহার করব লিটল। কিন্তু সংখ্যা যখন উল্লেখ না থাকলে সেক্ষেত্রে কি আছে দেখেন, তখন সরাসরি আমরা অ্যাজ মেনি
বা অ্যাজ ফিউ অ্যাজ অথবা অ্যাজ মাচ অ্যাজ অথবা অ্যাজ লিটল অ্যাজ, ঠিক আছে, তার আগে আমরা ব্যবহার করব নাউনটা। কিভাবে এখানে আমরা দেখি, তাহলে বুঝতে পারবো। দেখেন, অনেক ক্ষেত্রে রুলস পড়ে বুঝবেন না। এখানে দেখেন 6,000 পিপল মে হ্যাভ বিন ইনফেক্টেড উইথ দ্য ডিজিজ, মানে কি, মানে অবাক করা তথ্য। তথ্যটাই হলো কি বলবো, যে বিস্ময়কর, সারপ্রাইজিং ইনফরমেশন, যে এই রোগটাতে 6,000 লোক আক্রান্ত হতে পারে বা এর বেশি। তো এই সংখ্যাটা আসলে বিশাল, মানে 500-600 হোক বা 1000 হোক, এটা স্বাভাবিক ছিল, আশ্চর্য হওয়ার ছিল না যে এই রোগে আক্রান্ত হতেই পারে, ইনফেক্টেড হতেই পারে। কিন্তু এই সংখ্যাটা আমাদের অনেক বেশি। তো সেক্ষেত্রে আমরা এই যে দেখেন বেশি সংখ্যা, তখন হচ্ছে আমাদের অ্যাজ মেনি অ্যাজ। এই যে দেখেন অ্যাজ মেনি অ্যাজ, সংখ্যাটা বিশাল, তাইলে এখানে অ্যাজ মেনি অ্যাজ, এখানে এই যে সংখ্যা, তারপরে আমাদের আছে সংখ্যা, তারপরে প্লুরাল নাউন। এই যে দেখেন প্লুরাল নাউন। ঠিক একইভাবে দেখেন এই যে অ্যাজ ফিউ অ্যাজ, এই সংখ্যাটা কম। 10% অফ পেশেন্ট হ্যাভ বেনিফিটেড ফ্রম দ্য ট্রিটমেন্ট। এখানে দেখেন সেন্টেন্সের অর্থটা বোঝার চেষ্টা করেন, যে অ্যাজ ফিউ অ্যাজ 10% অফ দ্য পেশেন্ট, এইখানে থেকে আমরা দেখি, আর এর বাইরে যাচ্ছি না। যে কম করে হলো, মানে এই সংখ্যাটা অনেক কম, যে মাত্র 10%, মাত্র মানে এই সংখ্যাটা খুব কম। এই ট্রিটমেন্ট থেকে আমাদের প্রত্যাশা ছিল বেনিফিটটা পাওয়া উচিত, ধরে নিলাম যে 40% বা 50% বা 60%, কিন্তু এই সংখ্যাটা মাত্র 10%। মানে এটা একদমই আশ্চর্য করা ব্যাপার, যে ট্রিটমেন্ট থেকে বেনিফিট পাওয়ার কথা 60%, সেখানে পাইছে 10% পরিমাণ, মানে কম সংখ্যক, এটা অনেক কম সংখ্যক। এই কারণে আমরা এই যে ব্যবহার করি অ্যাজ, ঠিক আছে। উপরে দেখেন ফিউ অ্যাজ, অ্যাজ ফিউ অ্যাজ, তারপরে সংখ্যাটা কত, 10%। তাহলে এই যে তারপরে প্লুরাল নাউন পেশেন্ট। আর যখন আমাদের সংখ্যাটা উল্লেখ থাকবে না, এখানে দেখেন এই যে 10% আছে, এখানে আছে হলো 6,000, এখানে দেখেন অ্যাজ স্পিসিস অফ ফিশ, এখানে কোনো সংখ্যা উল্লেখ আছে? কোনো সংখ্যা উল্লেখ নাই, নাউনের আগে কোনো সংখ্যা উল্লেখ নাই, এজন্য অ্যাজ মেনি, তারপরে স্পিসিস অফ ফিশ হ্যাভ বিন আইডেন্টিফাইড। এই সংখ্যাটা দেখেন, ওই উদাহরণটা, এই উদাহরণটাই খেয়াল করেন, এই উদাহরণটা এই জায়গাতে, এই উদাহরণটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই যে দেখেন অ্যাজ মেনি অ্যাজ মেনি অ্যাজ, যেহেতু সংখ্যাটা অনেক বেশি, 100 স্পিসিস অফ ফিশ, তারপরে প্লুরাল নাউন, এটা প্লুরাল নাউন, তার আগে আমাদের সংখ্যাটা বিশাল, হ্যাভ বিন আইডেন্টিফাইড, মানে শনাক্ত করা হয়েছে। এখন ধারণা করা হলো যে কতটা মাছের প্রজাতি, প্রত্যাশা করা হচ্ছে যে 50টা বা 60টা বা 30টা, কিন্তু এই সংখ্যাটা আমরা পাইছি 100টা, মানে এই সংখ্যাটা আশ্চর্যজনক সংখ্যা এবং বেশি সংখ্যক। সেক্ষেত্রে অ্যাজ মেনি অ্যাজ, তারপরে আমরা ব্যবহার করব যে সংখ্যাটা থাকবে, নাম্বারটা, তারপরে নাউন, প্লুরাল নাউন। এখানে স্পিসিস কিন্তু ব্যবহার হয়েছে প্লুরাল সেন্সে। স্পিসিস সিঙ্গুলার প্লুরাল উভয় অর্থে ব্যবহার হয়। যদি আপনি প্লুরাল নাম্বার ব্যবহার করেন ওটা প্লুরাল, সিঙ্গুলার নাম্বার ব্যবহার করলে সিঙ্গুলার। উপরের প্রশ্নটাই দেখেন, এই যে দেখেন এখানে 10 স্পিসিস অফ ডিয়ার, ঠিক আছে, এইটুকু প্লুরাল, কারণ নাম্বারটা প্লুরাল, এখানে ডিটারমিনারটা প্লুরাল, তাহলে এখানে আমাদের হবে অ্যাজ মেনি অ্যাজ, দি অ্যাজ মেনি অ্যাজ 10 স্পিসিস অফ ডিয়ার হ্যাভ বিন আইডেন্টিফাইড। একই প্রশ্ন ঘুরে ফিরে, ধরেন এই জায়গায় এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, দি অ্যাজ মেনি অ্যাজ, ঠিক আছে, এখানে 10 আছে, এখানে দিল 50 স্পিসিস অফ, এখানে ডিয়ার আছে, ডিয়ারের জায়গায় কি দিতে পারে, ধরেন দিয়ে দিল গোট, তখন গোট থেকে কিন্তু গোটস হবে, কারণ ডিয়ারের প্লুরাল ডিয়ার, ফিশের প্লুরাল ফিশ, এরা কিন্তু প্লুরাল। এই সেন্টেন্সটাই দিয়ে যদি বলে, দেখেন আন্ডারলাইন করা, যে ডিয়ার বা ফিশের নিচে এরা সিঙ্গুলার নাকি প্লুরাল, সেক্ষেত্রে কিন্তু এরা প্লুরাল, এখানে কিন্তু সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়নি, এরা প্লুরাল হিসেবে ব্যবহার হয়েছে।
ঠিক একইভাবে এই যে দেখেন এগুলো অনেক কঠিন, একটু বোঝার সমস্যা। ঠিক আছে, আমরা এখানে দেখি উই নিড আমাদের দরকার। এই যে দেখেন পিপল আছে, তারপরে আছে অ্যাস। যদি প্লুরাল নাউন থাকে, সংখ্যা না থাকে, তাহলে কি হবে দেখেন পিপলটা প্লুরাল, তাহলে এর আগে ব্যবহার হবে অ্যাজ মেনি। তাহলে অ্যাজ মেনি পিপল, যেহেতু এখানে আমাদের কোনো সংখ্যা মানে 5, 10 কোনো সংখ্যাই নেই, সেক্ষেত্রে অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। মানে আমাদের দরকার যত বেশি লোক, মানে যত বেশি সংখ্যক লোক দরকার আমাদের সেটা দরকার, যত বেশি সংখ্যায় হোক সমস্যা নাই। একইভাবে দেখেন ইট ওয়াজ এস্টিমেটেড 1 লাখ পিপল, তার মানে এখানে আমাদের সংখ্যাটা আছে, এখানে আমাদের সংখ্যা আছে, এই যে সংখ্যা 1 লাখ, পিপল হলো প্লুরাল নাউন, তার মানে আমাদের লাগবে অ্যাজ মেনি অ্যাজ। মাস হবে না, কারণ পিপল হলো প্লুরাল নাউন, মাসটা হচ্ছে আনকাউন্টেবল। ঠিক আছে, এক্ষেত্রে মোর হবে না, কারণ আমাদের এই যে অ্যাজ মেনি অ্যাজ সূত্রটাই আসতেছে যে অনুমান, যে এই সংখ্যাটা বিশাল, যে প্রায় 1 লাখ সংখ্যক লোক কি করছিল, উড পার্টিসিপেট ইন দ্য মিটিং, এই সবাই প্রায় মানে 1 লাখের বেশি সংখ্যক লোক কি করবে, বা 1 লাখ সংখ্যক লোক এটাতে অংশগ্রহণ করবে বলে এটা এস্টিমেট করা হয়েছিল বা অনুমান করা হয়েছিল। এখানে দেখেন প্রাইসেস হ্যাভ বিন ইনক্রিজড বাই 300%। এই প্রশ্নটা নিয়ে অনেকে প্রশ্ন করছে, আমি ফেসবুকে অনেকবার এটা নিয়ে পোস্টও দিয়েছি, এটা নিয়ে আমি অনেকবার পোস্টও দিয়েছি। তো এখানে দেখেন আমাদের 300%, পার্সেন্ট দ্বারা কি বোঝায়, সংখ্যা বোঝায় না পরিমাণ? অবশ্যই এটা দ্বারা পরিমাণ বোঝায়, পার্সেন্ট দ্বারা বোঝায় পরিমাণ, পার্সেন্ট দ্বারা বোঝায় পরিমাণ। 10%, 13%, 15%, 300, 100 যেটাই হোক পার্সেন্ট। এ কারণে তখন আমাদের আর এই অ্যাজ মাস অ্যাজ হবে না, কারণ এটা বোঝায় পরিমাণ, সংখ্যা বোঝাচ্ছে না। ফিউ অ্যাজও হবে না, কারণ এটা এগুলো এটা সংখ্যার, ফিউ এটা সংখ্যার, এটাও সংখ্যার, এই তিনটাই বোঝাচ্ছে সংখ্যা, এই তিনটা বোঝাচ্ছে সংখ্যা, তোর মধ্যে শুধু এটাই পরিমাণ বোঝানোর কারণে এটাও পরিমাণ, পরিমাণ অ্যাজ মাস অ্যাজ পরিমাণ বোঝাচ্ছে। এখন এখানে দেখেন যদি এই প্রশ্নটা এইভাবে না এসে এইভাবে আসতো যে প্রাইসেস হ্যাভ বিন ডিক্রিজড, ইনক্রিজের জায়গায় ডিক্রিজড হলো, ইনক্রিজের জায়গায় ডিক্রিজড। এখন হ্রাস পাইছে কত পার্সেন্ট, ধরলাম 200%, 200% ডিক্রিজ হয়েছে, হ্রাস পাইছে, তো সেক্ষেত্রে সমস্যা নাই। এখানে আমরা ধরলাম 10%, 10%, সেক্ষেত্রে কিন্তু আমাদের হয়ে যাবে অ্যাজ মাস এর জায়গায় অ্যাজ লিটল অ্যাজ, অ্যাজ লিটল অ্যাজ, মানে প্রায় 10% পরিমাণে মূল্য কি করছে, কমছে। এই সংখ্যা মানে যখন কম সংখ্যক বোঝাবে সেক্ষেত্রে আমরা তখন ব্যবহার করব অ্যাজ লিটল অ্যাজ, এখানে হবে লিটল। যখন এখানে আমরা ব্যবহার করতেছি 10%, 10%ও দিতে পারি অথবা পার্সেন্ট লিখি, এটা অথবা এটা, সেক্ষেত্রে ধরেন ডিক্রিজ। এখানে যে বিষয়টা দেখেন, আমি আপনাদেরকে প্রায় বলি যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন, এই প্রশ্নটা প্রথমে এসেছিল চট্টগ্রাম ইউনিভার্সিটির এই ইউনিটে 16-17 সালের ভর্তি পরীক্ষায়। পরে দেখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা 2023 সালে এই প্রশ্নটা আবার রিপিট হয়েছে। তাহলে কি বুঝলেন, এটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, সাপোজ এই প্রশ্নটাই আপনি বিশ্ববিদ্যালয়ের বলে বাদ দিতে চাচ্ছেন, এরপরে আসি। কারণ এখানে এই দুইটা প্রশ্নের কোনো একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন মনে করে আপনি বাদ দিতে চাচ্ছেন, কিন্তু পরে দেখা যাবে যে এটাই চাকরির পরীক্ষায় রিপিট হবে, ঠিক এইটার মতো, এই যে এইটার মতো যে প্রাইসেস হ্যাভ বিন ইনক্রিজ বাই, ঠিক আছে, অ্যাজ মাস অ্যাজ 300%। প্রথমে আসছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে, পরে আবার চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে, এই জন্য কোন প্রশ্ন রিপিট হবে বলা মুশকিল।
এখানে একটা মজার বিষয় আছে, পরে যখন আমরা প্রশ্ন সলভ করতে যাব ওটা আমি দেখাবো নি। মাস্টারে একটা আনসার দেওয়া আছে, কিন্তু আনসার হবে দুইটাই। কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় প্রকার নাউনের পূর্বে ওই যে কিছু অর্থে, অল্প সংখ্যক, সেক্ষেত্রে আমরা সাম ব্যবহার করতে পারি। যে হ্যাভ সাম মানে আমার কিছু টাকা আছে, অথবা আই হ্যাভ সাম ফ্রেন্ডস, মানে আই হ্যাভ এ লিটিল মানি বা আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, ওই অর্থে আমরা ব্যবহার করতেছি সাম। আর কোনো, ঠিক আছে, অর্থে আমরা অ্যানি ব্যবহার করতেছি, নেই অর্থে নো। এখানে যে বিষয়টা দেখেন যে সাধারণত হ্যাঁ বাচক মানে হ্যাঁ বোধক বাক্য যেগুলো অ্যাসার্টিভ সেন্স দিবে বা অ্যাফার্মেটিভ সেন্স, সেক্ষেত্রে আমরা সাধারণত সাম ব্যবহার করব। তবে প্রশ্নবোধক বাক্যে আমরা সাম ব্যবহার করতে পারবো, মানে সাধারণত যেহেতু, সেক্ষেত্রে এই যে দেখেন না বোধক ও প্রশ্নবোধক বাক্যে অ্যানি বসে। তো সামটাকে আমরা কিন্তু আবার ব্যবহার করতে পারবো প্রশ্নবোধক। এই যে দেখেন, উড ইউ লাইক সাম মিল্ক ইন ইউর কফি, যদি এর উত্তরটা আপনার প্রত্যাশা থাকে যে আপনি উত্তর হ্যাঁই পাবেন। যেমন আমি বলতেছি উড ইউ লাইক টু হ্যাভ সাম টি, আপনি কি একটু চা খাবেন বা আপনি কি একটু চা খেতে চান, মানে আমি আমার প্রত্যাশিত উত্তর সে বলবে যে হ্যাঁ খেতে চাই। তো যে ক্ষেত্রে একদম উত্তরটা মানে কি বলবো, হ্যাঁ প্রত্যাশিত, ইয়েস প্রত্যাশিত, সেক্ষেত্রে আমরা এই সামকে প্রশ্নবোধক বাক্যে ব্যবহার করতে পারি। এই যে আই স্পেন্ড সাম টাইম উইথ দ্য পেশেন্ট, আই হ্যাভ সাম ফ্রেন্ডস, আই হ্যাভ সাম মানি। এই যে এটাই বলা হচ্ছে প্রশ্নের উত্তর হ্যাঁ সূচক উত্তর প্রত্যাশা করলে, ঠিক আছে, প্রশ্নবোধক বাক্য সাম বসে। আর যে কোনো অর্থে হ্যাঁ বোধক বাক্যে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে অ্যানি বসে। কিন্তু কোনো অর্থে না বোধক প্রশ্নবোধক বাক্যে প্লুরাল নাউনের আগে দেখেন কোনো অর্থে। তাহলে কেমনে আমরা বুঝবো? এই যে দেখেন, ইউ ক্যানট গো, তুমি যাইতে পারো না, উইথাউট অ্যানি শুজ, এখানে বলাই আছে। দেখেন না বোধক প্রশ্নবোধক বাক্যে প্লুরাল নাউনের আগে অ্যানি বসে, মানে তুমি যাইতে পারবা না কোনো জুতা ছাড়া। আবার দেখেন অ্যানি ম্যান ক্যান ডু ইট, অ্যানি ম্যান ক্যান ডু ইট, তাহলে আমরা এখানে কিন্তু না নাই, কিন্তু এই যে প্রথমে আমরা পড়ে আসছি কোনো অর্থে, এই যে প্রথমে যে কোনো অর্থে, এই যে দেখেন যে কোনো অর্থে হ্যাঁ বোধক বাক্যে সিঙ্গুলার কাউন্ট নাউনের পূর্বে অ্যানি বসে, এইটাই এখানে যে অ্যানি ম্যান ক্যান ডু ইট। তো নেক্সট টাইম এইগুলোকে আরো আমি চিন্তা করতেছি যে রুলস যেটা লিখবো ওর সাথে উদাহরণ দিয়ে দেবো, সেক্ষেত্রে আপনাদের জন্য সেটা বুঝতে আরো সুবিধা হবে। তাহলে দেখেন আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, তো সাম, অ্যানি, নান, নো। আমি এখন বলতেছি আমার বিষয়টা একটু আগ্রহ আছে, একটু আগ্রহ আছে, আর আমি বলতেছি আমার বিষয়টাতে কোনো আগ্রহ নাই, আমার বিষয়টাতে কোনো আগ্রহ নাই। তাহলে আমাদের রাইট আনসারটা নিলাম এইটা, রাইট আনসার এইটা যে আই হ্যাভ নো মানে নাই, ধরে নিলাম যে প্রশ্নকর্তা উত্তর এইটা নিয়েছে। তো আমরা কি করতে পারি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কিন্তু কিছু অর্থে আমি বলতেছি আমার একটু আগ্রহ আছে, তো সেক্ষেত্রে আমার সাম ব্যবহার করলে কি সমস্যা, যে আই হ্যাভ সাম ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, যে আমার একটু আগ্রহ আছে, বা আই হ্যাভ এ লিটিল ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার। তো এটাও কিন্তু আনসার করা যায়, এটাও আনসার করা যায়। তাহলে এক্ষেত্রে প্রশ্নকর্তা আনসার নিয়েছে নো, কিন্তু এইটাও আনসার, সামও আনসার হতে পারে। এই প্রশ্নগুলো করার ক্ষেত্রে খুব সতর্ক হওয়া উচিত। এবারে দেখেন এ পারসন অফ মানে যে কোনো, মে সাফার ফ্রম ডিফেক্টস অফ ভিশন, ডিফেক্টস অফ ভিশন মানে দৃষ্টিশক্তির ত্রুটি। এ পারসন মানে কোনো ব্যক্তি, মানে একজন ব্যক্তি বা কোনো ব্যক্তি। এখন এখানে দেখেন এভরি এজ হবে না, এভরি এজ মানে প্রতি যুগে, তো এটা আমার হচ্ছে না এই জায়গায়, মানে সেন্স অনুসারে। সার্টেন এজ এটাও হচ্ছে না, সাম এজ এটাও হচ্ছে না। তো এই সেন্টেন্সটার অর্থ কি হচ্ছে, যে কোনো বয়সের, এখানে এজ মানে কিন্তু বয়স। মে সাফার ফ্রম ডিফেক্টস অফ ভিশন মানে দৃষ্টিশক্তির, ডিফেক্টস মানে ত্রুটি, অফ ভিশন মানে কি দৃষ্টিশক্তির ত্রুটি সমস্যায় যে কোনো বয়সের একজন ব্যক্তি ভুগতে পারে। তাহলে এই ফ্রেজটাই হবে আমাদের এ পারসন অফ এনি এজ, মানে যে কোনো বয়সের কোনো ব্যক্তি।
সেটা আমি হতে পারি, আপনি হতে পারেন। আর বয়সটাই যে কোনো বয়স হতে পারে, সেটা 20 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 60 বছর হতে পারে। তো এই যে কোনো অর্থে এখানে আমাদের অ্যানি এইজ, যে কোনো, এই যে এখানে বলাই আছে যে কোনো অর্থে হ্যাবোধক বাক্যে, ঠিক আছে, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে অ্যানি বসে, তাহলে এ পারসন অফ অ্যানি এইজ। পরেরটায় আসেন, দে হ্যাভ ড্যাশ চিলড্রেন, তাদের বাচ্চা কাচ্চা নাই। তো এই জায়গায় একটা বিষয় আপনাদেরকে আমি বুঝাই। একটা জিনিস প্রত্যাশিত, সাধারণত একজন মানুষের বাচ্চা কাচ্চা একটা না একাধিক বাচ্চা কাচ্চাই ধরে নিই প্রত্যাশিত, যে তাদের কোনো সন্তান নাই। পরীক্ষায় যদি এই প্রশ্নটা এইভাবে আসে, দেখেন, জি দে হ্যাভ নো, জোরের একটা ব্যাপার আছে, যে তাদের অন্তত একটা বাচ্চা থাকা উচিত ছিল, সেক্ষেত্রে আমরা করতে পারি যে দে হ্যাভ নো চাইল্ড, কিন্তু সাধারণত আমরা প্লুরালি ইউজ করি। সেক্ষেত্রে যে তাদের কোনো সন্তান নাই, ছেলেও নাই মেয়েও নাই, সেক্ষেত্রে আমরা প্লুরাল নাউন নিয়ে ইউজ করতেছি যে দে হ্যাভ নো চিলড্রেন। এখন আমি এই প্রশ্নটা দিলাম এইরকম, দেখেন, হি হ্যাজ নো, এখন অপশনে থাকলো ওয়াইফ, আর এক অপশনে থাকলো ওয়াইফস, ওয়াইফস, তার এটা বি, এটা এ। এখন আমি আনসার কোনটা নেব, জি হি হ্যাজ নো ওয়াইফ নাকি ওয়াইফস? সাধারণত যে তার কোনো স্ত্রী না, মানে প্রত্যাশিত অন্তত তার একটা স্ত্রী থাকবে, তার স্ত্রী নাই, তার স্ত্রী নাই। এই প্রশ্নটা আমি আরো সুন্দর করে বুঝাই, দেখেন, জি হি হ্যাজ নো, তারপরে গ্যাপ অ্যান্ড নো, তার কোনো বাচ্চা কাচ্চা নাই। তাহলে এই জায়গাতে আমাদেরকে ব্যবহার করতে হবে ওয়াইফ, আর এই জায়গায় চিলড্রেন, চিলড্রেন। একটা ওয়াইফ প্রত্যাশিত, এ কারণে নো এর পরে সিঙ্গুলার, আর সাধারণত বাচ্চা কাচ্চা একাধিকই হয়, এটাই প্রত্যাশিত, যে কারণে নো এর পরে প্লুরাল। এই সেন্সগুলা আমাদের মাথায় রাখা উচিত। পরবর্তীতে আমি যখন এই যে নো এর পরে সিঙ্গুলার নাকি প্লুরাল, কখন নো এর পরে সিঙ্গুলার ইউজ হবে, যে দেয়ার ইজ নো হসপিটাল ইন দ্য ভিলেজ, আবার দেয়ার আর নো হসপিটালস ইন দ্য ভিলেজ, মানে দুটার মধ্যে আমি কখন নো হসপিটাল ইউজ করব, কখন আর নো হসপিটালস ইউজ করবে। একইভাবে আমি বলতেছি যে দেয়ার আর নো উইমেন, দেখেন আসলে নো এর ব্যবহারই আসলে যখন এই যেখানে দেখায়, দেয়ার ইজ নো উমেন ইন দ্য কমিটি, ইন দ্য কমিটি হবে না, কোনো কমিটির সদস্য হওয়া বোঝালে অন হবে, অন দ্য জুরি, ঠিক আছে, অন দ্য প্যানেল, অন দ্য কমিটি, অন দ্য কমিটি বা জুরি, অথবা অন দ্য বোর্ড, মানে সদস্য হওয়া বোঝাতে। দেয়ার ইজ নো উইমেন